শিক্ষা প্রতিষ্ঠানেও মেয়েদের ছেলেদের সাথে পড়তে গিয়ে হ্যারাসমেন্টের শিকার যেন না হয়, সেখানেও তাদের স্পেশালাইজড শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। আমাদের দেশে মেয়েদের স্পেশালাইজড যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো খুব সুনামের সাথে পড়ালেখা হয়ে আসছে। আমরা ভিকারুন্নেসা নন স্কুলের কথা বলতে পারি, আমরা ইডেন কলেজের কথা বলতে পারি। পলিটিক্যাল কারণে ইডেন কলেজের বদনামই শেষের দিকে হয়ে গেছে, কিন্তু এটা তো ঐতিহাসিক, বছরকে বছর ধরে অনেক যোগ্য মানুষ তৈরি হয়েছে এখান থেকে, তাই না? নারীদের জন্য আলাদা বাস চালু করেছে সরকার, সেখানে চালক হেল্পার থেকে সব নারীরাই করবেন। এটিকে আপনি কিভাবে দেখছেন? খুবই ভালো কাজ, মাশাআল্লাহ, খুবই ভালো কাজ। আমাদের মা বোনরা, মেয়েরা, তাদেরকে আমরা বিভিন্ন রকমের কথা বলে, তাদেরকে আমরা বাসার বাইরে বের করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছি। তাদের যে বায়োলজিক্যাল ডিউটি আছে সেটা তো তারা করছেই। সন্তান গর্ভে ধারণ করছে, সন্তানকে দুগ্ধ দান করছে, এগুলো তো পুরুষ ভাগ করে দায়িত্ব নিতে পারে না। এগুলো তাদের করাই লাগতেছে, সারা জীবনের জন্য কষ্ট আছেই। এরপরে আবার এক্সট্রা তাদের উপরে দায় চাপায় দিলাম। সংসার চালানো যে পুরুষটার কাজ, আমরা বিভিন্ন মুখরোচক স্লোগান দিয়া বউরেও বাইর করে দিলাম। এবার বউ বাইর করে তার টাকার সব কি সে ভোগ করে? বাস্তবতা কি? সেও একটা পার্ট দেয় সংসারে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই সমস্ত করে আমরা তাদেরকে বের করেছি। এখন এই সমস্ত মেয়েদের চলাফেরা, রাস্তাঘাটে দেখা যায় বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার তারা হয়, খুবই দুর্ভাগ্যজনকভাবে। অতএব তাদের জন্য যাতায়াতের জন্য আলাদা বাস হলে, আলাদা পরিবহনের ব্যবস্থা থাকলে সেফটি সিকিউরিটি নিশ্চিত হবে, এটা ভালো। সেক্ষেত্রে চালক সহ যারা থাকবে তারা আবার যথাযথ প্রশিক্ষিত যেন হয়, সেটাও গুরুত্বপূর্ণ, সেদিকটাও খেয়াল রাখতে হবে। আর পাশাপাশি এই কাজটা যেরকম খুবই প্রশংসনীয় একটা কাজ আমরা মনে করি, অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ করেছে সরকার, কিন্তু সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানেও মেয়েদের ছেলেদের সাথে পড়তে গিয়ে হ্যারাসমেন্টের শিকার যেন না হয়, সেখানেও তাদের স্পেশালাইজড শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। রেস্টুরেন্টগুলোতে তাদের জন্য স্পেশালাইজড ব্যবস্থা করা দরকার। আমরা দেখি আমাদের দেশে মেয়েদের স্পেশালাইজড যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো খুব সুনামের সাথে পড়ালেখা হয়ে আসছে। আমরা ভিকারুন্নেসা নন স্কুলের কথা বলতে পারি, আমরা ইডেন কলেজের কথা বলতে পারি। পলিটিক্যাল কারণে ইডেন কলেজের বদনামই শেষের দিকে হয়ে গেছে, কিন্তু এটা তো ঐতিহাসিক, বছরকে বছর ধরে অনেক যোগ্য মানুষ তৈরি হয়েছে এখান থেকে, তাই না? অতএব মেয়েদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান থাকলে তার পড়ালেখার মান যে ভালো হয়, তার উজ্জ্বল উদাহরণ তো এই দুটি, এরকম আরও উদাহরণ আছে। অতএব তাদের জন্য সেটা থাকা দরকার। মেয়েদের একটা পৃথক ইউনিভার্সিটি হওয়া দরকার, উচ্চশিক্ষা যারা অর্জন করতে চায়, যাতে ছেলেদের সাথে গিয়ে হ্যারাসমেন্টের শিকার না হয়, সেই জিনিসটা দরকার। এটা বাংলাদেশে চট্টগ্রামের নামকাস্তে একটা আছে, তাও সেটা ইসলামী আইডিওলজিক্যাল জায়গা থেকে তারা চলে না, সেখানে ধার্মিক মেয়েদের জন্য যাওয়া কঠিন হয়। কিন্তু ঢাকায় সেরকম কিছু নাই। তো এরকম প্রতিষ্ঠানও হওয়া দরকার। আমরা আশা করব যে সে উদ্যোগও যথাযথ কর্তৃপক্ষ নেবেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন। বিতরের নামাজে সূরা মুলক দিয়ে নামাজ পড়লে কি রাতের নির্ধারিত আমল হবে? কারণ হাদিসে বলা আছে এশার পূর্বে ঘুমানোর আগে এটি তেলাওয়াত করার কথা। জি, রাতে যে কোনো সময় সূরা মুলক পড়লেই হবে। আপনি বিতরের নামাজেও যদি পড়েন, ইনশাআল্লাহ আপনি রাতে সূরা মুলক পড়েছেন ধরা হবে। যদিও আলাদা করে পড়তে পারলে ভালো হয়, কারণ সূরা মুলক যেটা পড়েছেন এটাতে আপনি পার্ট অফ নামাজ পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকে রাতে পড়তে বলেছেন, আলাদা করে পড়তে পারলে ভালো হয়। কিন্তু বিতরের মধ্যে পড়লে বা এশার নামাজের ফরজ নামাজে বা সুন্নত নামাজেও যদি পড়েন, তাতেও সূরা মুলক তিলাওয়াত করার যে ফজিলত সেটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। যে কোনো ভালো কাজে দালালি করে কাজটি হাসিল করলে শরীয়তের দৃষ্টিতে এর বিধান কি? দালালি করলে শব্দটা শুনতে একটু খারাপ শোনা গেল, মধ্যস্থতা করে বলেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় মধ্যস্থতা করার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, এখন ভিসার আবেদন ফর্ম ঠিকঠাক মতো আপনার ফিল আপ করা, কাগজপত্র ঠিকঠাক মতো আপলোড দেওয়া, জমা করা, আপনার অভিজ্ঞতা নেই। একটা এজেন্সি, তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা কাজ অনেক দিন ধরে করে, আপনার হয়তো একটা আছে আরেকটা নাই, আপনি হয়তো একটা রুট জানেন আরেকটা রুট জানেন না, তো আপনার পুরো কাজটা করার দায়িত্ব তারা নিল। আবেদন আপনার পক্ষ থেকে করলো, তারা আপনার পক্ষ থেকে করে দিল, মাঝখান থেকে তারা যে প্রসেস করলো, তারা যে সার্ভিস দিল, এটার জন্য তারা ফিস নিল। তো এটা নেওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। যদি কেউ, আপনি যেটাকে দালালি বলছেন বা মধ্যস্থতা বলেন, মধ্যস্থতা করে উপার্জন করে, তো এটা জায়েজ আছে যদি সেখানে কোনো ধোঁকা না থাকে, প্রতারণা না থাকে। ধোঁকা এবং প্রতারণা না থাকে। ধোঁকা প্রতারণা কীরকম? আপনি ওই যে গরুর হাটে যেরকম হয়, ল্যান্ড কেনা বেচার ক্ষেত্রে যেরকম হয়, আপনি যা অযথা দাম বাড়ায় দিলেন, দাম বাড়ায় দিয়া
বিক্রি হয়ে গেল, এবার বিক্রেতারে বলে এই দাও কমিশন দিয়ে দাও, কমিশন নিয়ে চলে আসলেন। আছে না নাই? গরুর দাম হলো 1,00,000, আপনি যে 1,20,000 বলে থুয়ে আসছেন কার সামনে? কাস্টমারের সামনে। কাস্টমার চিন্তা করতেছে 1,20,000 বলছে তবুও দিল না, চলে গেল, তাহলে আমি 1,25,000 বলি, আসলে দাম 1,00,000। এই 2 নম্বরই হয় কি হয় না? এটা তো প্রতারণা। যদি প্রতারণা করে কেউ তাহলে সেই দালালি জায়েজ নয়। আর যদি প্রতারণা না করে তাহলে সেক্ষেত্রে জমির মালিক বলছে ভাই আমার জমিটা বিক্রি করে দেওয়া, সেই কাস্টমার খুঁজে আনছে, এরপরে জমির মালিক তাকে সেখান থেকে কিছু টাকা দিচ্ছে যে তুমি কষ্ট করে কাস্টমার খুঁজবা, আনবা, বিক্রি হয়ে গেলে তোমাকে আমি এত টাকা দিব। এই যে পরিশ্রম করলো সে, তার জন্য সে পারিশ্রমিক দিল, এটা জায়েজ আছে, এটা অসুবিধা নেই। বুঝে আসছে কথা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাউন নাস ইয়ারযুকুল্লাহু বা'দাহুম বিবা'দ, মানুষ এই ধরনের মধ্যস্থতা যদি করতে দাও, কারণ আল্লাহ তাআলা কাউকে দিয়ে আর কাউকে রিজিক দিয়ে থাকেন, এজন্য এই ধরনের মধ্যস্থতা নাজায়েজ।